গল্প হলো সত্যি ঘটনার পক্ষ থেকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি একটি শীতল রহস্যময় জীবন থেকে নেওয়া গল্প। বাংলা রোমাঞ্চের জগতে প্রেমেন্দ্র মিত্র এমন এক নাম যার গল্পে অন্ধকারও নিঃশব্দ হয়ে যায়। 1904 সালে জন্ম, 1988 সালে প্রয়াণ। তবু তার সৃষ্টি, মাঝরাতের কল, ঘনাদা, মানুষ এখনো পাঠকদের বুকের ভেতর অদৃশ্য কাটা হয়ে বিঁধে থাকে। মানুষ, মনস্তত্ত্ব, ভয় আর নিঃসঙ্গতার মতো গভীর বিষয় এভাবে আর কেউ লেখেননি। আজকের গল্প সেই ছায়ারই উত্তরাধিকার। তবে ঘটনা একেবারে বাস্তব, সোজা কথায় সত্যি ঘটনা। চোখ বন্ধ করে শোনার অনুরোধ রইল। আজকের গল্প মাঝরাতের কল। পৃথিবীতে আজও এমন কিছু ঘটে যার ব্যাখ্যা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের অনেক ঊর্ধ্বে, যাকে চোখে দেখা যায় না, বুঝে ধরা যায় না, সত্যি মিথ্যার মাপে মাপা যায় না। তবুও সেগুলো ঘটে, চুপচাপ ঘটে চলে। মানুষের ঘুম ভেঙে যাওয়া রাতগুলোর মধ্যে, অজান্তে, নিঃশব্দে। যেমন সেদিন মাঝরাতে যে কলটা এসেছিল, তার ওপাশে কেউ ছিল না, তবু কথা বলছিল। আমি ডাক্তার সমরেশ গুহ। গত 20 বছর ধরে শহরের বাইরে ছোট ছোট গ্রামে রোগী দেখি। মানুষের আর্থিক অবস্থা খারাপ, কেউ টাকা দিতে পারে না, কিন্তু আমি ফিরতি পথে ডাক পেলে ছুটে যাই। কারণ আমার কাছে ডাক্তারি শুধু পেশা নয়, দায়িত্ব। সময়, পরিস্থিতি আর মানুষের অসহায়তার কাছে ডাক্তারি শেষ আশ্রয়। আর সেই দায়িত্ববোধই ডাক্তারদের জীবনকে সবচেয়ে নিঃসঙ্গ করে দেয়। কারণ যখন সবার পাশে দাঁড়াই, তখন নিজের পাশে দাঁড়ানোর মতো কেউ আর থাকে না। নির্জন রাস্তা, চারপাশে কুয়াশা। রোগী ছিল গুরুতর, তাকে বাঁচানোর চেষ্টা করতে করতে নিজের শরীরটাই যেন নিগড়ে গেছে। কিন্তু এটাই তো অভ্যাস। ডাক্তারি পেশা মানেই সময় নেই, নিজের জীবন নেই, অবসাদও নেই, ভয়ও নেই। যে সময় মানুষ ঘরে ফিরে যায়, আপনজনের সঙ্গে রাতে খাবার খায়, সেই একই সময়ে আমরা দাঁড়িয়ে থাকি মৃত্যুর দরজার একদম সামনে। আজও তাই। রাত 12টা পার হয়ে গেছে, শরীর ক্লান্ত, চোখ জ্বলছে, কিন্তু ফিরতি পথেই যেন সবচেয়ে অন্ধকার আর সবচেয়ে নীরব। এই সময় ভুল বেশি হয়, দুর্বলতা আসে, আর অদৃশ্য কিছু মানুষের খুব কাছাকাছিও চলে আসে। আজও ঠিক তাই হলো। খেয়াল ছিল না কোন মুহূর্তে একটা অচেনা মাঝরাতের কল আমার পুরো জীবনটাই বদলে দিল। সেই রাতে কুয়াশা যেন জ্যান্ত কোনো প্রাণীর মতো লুটিয়ে আছে রাস্তা জুড়ে। জিপের হেডলাইটের কুয়াশা ধাক্কা খেয়ে আবার আমার ওপরেই ফিরছিল। ঠান্ডা স্টিয়ারিং ধরতেই হাত সেটে যাচ্ছিল। রাস্তার দুপাশে উঁচু কৃষ্ণচূড়া আর শিমুল গাছ। শীতের কুয়াশায় গাছগুলো মনে হচ্ছিল বিশাল অন্ধকার দানবের মতো দাঁড়িয়ে। জিপের আলো যতই এগোচ্ছে, তার দ্বিগুণ অন্ধকার পেছন থেকে গ্রাস করে নিচ্ছে। আমি শুধু ভাবছিলাম, আর 20 মিনিট, বাড়ি গিয়ে গরম লেপে ঢুকলেই বাঁচি। কিন্তু ঠিক তখনই হঠাৎ ক্যাচ করে ইঞ্জিন কাঁপতে লাগলো, যেন ভেতর থেকে কেউ দোল দিচ্ছে। গ্রামে যত রোগী দেখেছি, ততবার জিপ আমাকে সঙ্গ দিয়েছে, কিন্তু আজ ইঞ্জিন মারা গেল নিঃশব্দভাবেই। যেন নিজের ইচ্ছায় জিপটা মাঝ রাস্তাতেই থেমে গেল। বারবার চেষ্টা করলাম, একবার গো গো শব্দ করে আবার থেমে গেল। চারপাশে মানুষ নেই, ঘর বাড়িও নেই, আলো নেই, শুধু কুয়াশা জমে আছে এমন ভাবে যেন পৃথিবীটা কবরখানা হয়ে গেছে। ঠিক তখনই হঠাৎ কে যেন ডাকলো, ডাক্তার বাবু।
একটা মৃদু ভাঙা অচেনা কণ্ঠ। আমি চমকে উঠলাম। কুয়াশা ভেদ করে দেখলাম একটা লম্বা ছায়ার মতো মানুষ দাঁড়িয়ে আছে গাছের পাশে। মুখ দেখা যাচ্ছে না, তা বলে হাঁটছে না, ধীরে ধীরে এগোচ্ছে। মনে হচ্ছিল পা যেন মাটিতে ছুঁই না। গলার স্বর শুকনো কিন্তু তীক্ষ্ণ। লোকটা বলল, মালিকের অবস্থা খুব খারাপ ডাক্তারবাবু, একবারটি চলেন গো, বড্ড বিপদ। আমার মালিকের শরীরে একদম ঠান্ডা হয়ে আছে, আপনাকে না পেলে উনি বাঁচবেন না গো ডাক্তারবাবু, একবারটি চলেন চলেন। আমি এক মুহূর্ত থামিয়ে বললাম, আমি যে ডাক্তার সেটা আপনি বুঝলেন কি করে? আর আমি যে এই রাস্তা দিয়ে ফিরবো সেটা জানলেনই বা কি করে? লোকটা বলল, ওরা বলেছে ডাক্তারবাবু, যাদের ট্রাক পড়ে তারা তো আগেই জানে কে কোনটায় ফিরবে ডাক্তারবাবু, আপনি এই পথে আসবেন এটাই বলা ছিল। তার কণ্ঠস্বর এত তাড়া যেন সময় আর এক ফোঁটাও নেই। আমি সন্দেহভাজন গলায় বললাম, এই রাস্তায় এই সময়? লোকটা আবার মাথা নুইয়ে বলল, সময় নেই ডাক্তারবাবু, চলেন চলেন, একটু চলেন ডাক্তারবাবু। আমি থমকে গেলাম। মনে মনে ভাবলাম, রাত বিরেতে তো আমিও যাই রোগী দেখতে, হয়তো গ্রামে কারোর অবস্থা খুবই খারাপ, তাই হয়তো লোকরা পাঠিয়েছে আমাকে খুঁজে আনতে। কিন্তু লোকটার হাঁটা চলা, তার ভেসে আসা পায়ের শব্দহীন পদক্ষেপ আর মুখের অদ্ভুত অন্ধকার সব মিলিয়ে মনে হচ্ছিল কোথাও যেন কিছু ঠিক নেই। তবুও ডাক্তারের দায়িত্ব আমাকে সামনে ঠেলে নিয়ে যাচ্ছিল। আমি ধীরে ধীরে তার পিছু নিলাম। মাঠের উপর দিয়ে সরু একটু পথ, অন্ধকারে ভালো করে দেখা যাচ্ছে না, তাই ধরেই লোকটার পেছন পেছন মিনিট খানেক হেঁটে একটা বাড়ির উঠোনে এসে দাঁড়ালাম। সামনে একটি ঘর থেকে আলো দেখা যাচ্ছে, সেই দিকে দেখিয়ে লোকটা আমায় বলল, ওই দিকেই রোগীর ঘর বাবু, আপনি যান, আমি আসতেছি। অন্ধকারের ভেতরেই বুঝতে পারছিলাম বাড়ির বিশেষ সমৃদ্ধ চেহারা নয়। গুটি চারপাশে ঘর আর একটুখানি ঘেরা উঠান। ঘরগুলো সব পাকা ছাদের নয়, দুপাশে খোলা ছাউনি। লোকটার কথা মতো সামনের ঘরে এবার গিয়ে ঢুকলাম। ঘরটা আয়তনে বিশেষ বড় নয়, তার উপর নানা রকমের বাস্ক পেটি বোঝাই করে ঘরের ভেতরে নড়াচড়া স্থান অত্যন্ত অল্প। দরজার মুখোমুখি একটা জানলা, সেই জানলার ধারে মিটমিট করে একটি কেরোসিনের লণ্ঠন জ্বলছে। সেই আলোতেই অস্পষ্টভাবে দেখতে পেলাম দরজার বাঁ ধারে একটি চার পায়ের ওপর অত্যন্ত শীর্ণ এক ভদ্রলোক শুয়ে আছে। আমি ঘরে ঢুকতেই শীর্ণ স্বরে তিনি বললেন, এসেছেন ডাক্তারবাবু, আপনার দয়া কখনো ভুলবো না, বসেন বসেন, এখানে বসেন। ঘরের ভেতর এদিক ওদিক চেয়ে বসবার জায়গা একটিও দেখতে পেলাম না। জানলার কাছে গিয়ে চার পায়ের থেকে অনেক দূরে একটা বেতের মোড়া দেখতে পেলাম। সেইটাকেই টেনে চার পায়ের কাছে বসবার উদ্যোগ করতেই ভদ্রলোক আবার ক্ষীণ স্বরে বলে উঠলেন, বসেন বসেন, এখানে বসেন, আপনাকে আমার রোগের কথা বলি শোনেন। একটু হেসে এবার সেখানেই বসলাম। রোগীদের নানা অদ্ভুত বাতিকের সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে। বুঝলাম খানিকক্ষণ ধরে নিজের রোগ সম্বন্ধে ভদ্রলোকের নানা মতামত এখন আমায় শুনতে হবে, না শুনলে নিস্তার নেই। ক্ষীণ স্বরে প্রথমেই তিনি আরম্ভ করলেন, আমার রোগ আপনি সারাতে পারবেন না ডাক্তারবাবু, বাঁচাতে পারবেন না আমায় ডাক্তারবাবু। আমি একটু হেসে বললাম, সেই চেষ্টা করাই তো আমাদের কাজ, আর বাঁচবেন নাই বা কেন? রোগীরা অনেক সময় আতঙ্কে, বিভ্রান্তিতে আর মানসিক চাপে এই ধরনের শেষ ইচ্ছার কথা বলে থাকে। আমি আগে এমন আচরণ বহুবার দেখেছি,
কেউ কেউ রাতে নীরবতার মৃত্যু নিয়ে ভয় পেয়ে অদ্ভুত সব কথা বলে। এটা নতুন কিছু নয়। একটু অদ্ভুত হাসির আওয়াজ এলো খাট থেকে। বাঁচতে পারি ডাক্তারবাবু? বললাম, পারেন বই কি, কি তেমন আর হয়েছে আপনার? ভদ্রলোক আবার যেন হাসলেন, তারপর বললেন, ডাক্তারবাবু, আপনার ক্ষমতা কেমন না, কিন্তু ধরুন তাতেও যদি না বাঁচি, যদি আজ রাতেই মারা যাই। রোগীর এই অর্ধমত্ত প্রলাপের উত্তর কি দেব, কি বলবো, কিছুই বুঝতে পেলাম না। মনে মনে তখন এই বিলম্বের অস্বস্তি হয়ে উঠছিল। রোগী আবার বললেন, যদি আপনি থাকতেই মারা যাই ডাক্তারবাবু, কি হবে তাহলে? কে দেবে আপনার ফিজটা? আচ্ছা, পাগলের পাল্লায় পড়লাম তো। আমি বললাম, যদি নেহাতি তাই হয় তাহলে ফি নাই পেলাম, আমরা শুধু ফি নিয়েই সব সময় আসি না। তা বটে, তা বটে, পৃথিবীতে ভালো মানুষের লোকও আছে, পৃথিবীতে মনুষ্যত্ব এখনো আছে, তাই না ডাক্তারবাবু? কিন্তু আপনার ফির ব্যবস্থা আমি করে রেখেছি। হঠাৎ যদি মারা যাই, ওই বাস্ক খুলে দেবেন, বুঝলেন ডাক্তারবাবু? ওই বেতের ছোট বাস্কটা। ভদ্রলোকের স্বর আরো মৃদু হয়ে এলো। ওই বাস্কটা দেখে আপনার প্রাপ্যটা নিয়ে নেবেন। আপনি একটা জিনিস নেবেন ডাক্তারবাবু, বলুন বলুন, নেবেন তো? আমি বিরক্ত হয়ে বললাম, কি? শুধু একটাই কাজ, শুধু একটাই কাজ করে দেবেন ডাক্তারবাবু। এই বাস্কের ভেতর নীল খামটা আছে, ওটা আমার ছেলের নামে লেখা। 10 বছর আগে ভুল করে তাকে ঘর ছাড়া করেছিলাম। এটাই 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 আমার শেষ 10 বছর ডাক্তারবাবু। আপনি এই কাজটা আমার করে দেবেন, কৃপা করবেন এই কাজটা করে আমার। আমি স্বভাবতই বিরক্ত হয়ে উঠেছিলাম। আমি বিরক্ত হয়ে পরীক্ষা করতে গেলাম। মাথাটা ঠান্ডা করে তাকে উত্তর দিলাম, ঠিক আছে, আগে পরীক্ষা তো করতে দিন, হাতটা বাড়ান। আমি এগিয়ে গিয়ে তার কবজি ধরলাম, আর ঠিক সেই মুহূর্তে আমার আঙ্গুলের ডগা থেকে শুরু করে মেরুদণ্ড পর্যন্ত এক অদৃশ্য ঠান্ডার ঢেউ বয়ে গেল। সে হাত বরফের মতো ঠান্ডা। একটা জীবিত মানুষের শরীর কখনো এত ঠান্ডা হতে পারে? মৃত মানুষ, শুধু মৃত বলে এতখানি আতঙ্ক আমার বোধহয় কখনোই থাকতো না, কিন্তু ব্যাপারটা তো আলাদা। ডাক্তারি শাস্ত্রে যদি কিছু সত্য থাকে, তাহলে এই রোগী একমাত্র কখনোই এখনই মারা যায়নি। তার মৃত্যু হয়েছে অনেক আগে, কয়েক ঘন্টা আগে। সমস্ত দেহ কঠিন, নাড়ি নেই, একটুও নেই, কবজি শক্ত, মাংসপেশি জমাট, গায়ের রং মৃতদেহের মতন নিস্তর, নিস্তেজ, ধূসর। আমি উন্মাদের মতন আরো কিছুক্ষণ পরীক্ষা করলাম। না, ভুল আমার হতেই পারে না। কিন্তু তাহলে ব্যাপারটার অর্থটা কি? যে মানুষটাকে কয়েক সেকেন্ড আগে আমার সাথে স্বাভাবিকভাবে কথা বলছিল, সে মানুষটাই কয়েক ঘন্টা আগে মারা গেছে। এই অসম্ভব ব্যাপারটা বুঝতে না বুঝতেই জানলার কাছে রাখা বাতিটা দপদপ করে নেচে উঠল। সেটা একবার নেড়ে দেখলাম, তাতে তেল এক ফোঁটাও নেই। এক প্রান্ত মাঝে নিস্তব্ধ নির্জন বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা। এই বাতিটার আলোটুকুই যেন আমার একমাত্র সহায় ছিল, কিন্তু তাও নিভিয়ে যেতে চলেছে। আমি দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে পড়লাম। বুঝতে পারলাম পেছনের আলোটা আর কয়েকবার দপদপ করে জ্বলে নিভে গেল। তখন আমি উঠোন ছাড়িয়ে এসেছি প্রায়, কিন্তু কারোর উপস্থিতি আছে। আমি পেছোতে যাচ্ছিলাম, ঠিক তখনই অন্ধকারে দাঁড়িয়ে হঠাৎ শুনতে পেলাম কারোর হাঁটার শব্দ। ভারী, মানুষের মতো নয়, মাটির ওপর টেনে হাঁটা। বাইরে যেন সেই অদ্ভুত লোক আমার চারপাশে ঘুরছে।
আমি দরজা ঠেলে বাইরে বেরোলাম। কেউ নেই, কিন্তু মনে হচ্ছিল অদৃশ্য চোখ দুটো যেন আমার দিকে তাকিয়ে আছে। আমি দৌড়তে শুরু করলাম। আমার জিপটা, যেটা 5 মিনিট আগে মারা গিয়েছিল, চাবি ঘোরাতেই ঘর ঘর শব্দ করে চালু হয়ে গেল। 1 সেকেন্ড দেরি করি, গাড়ি ছুটে গেল অন্ধকারের বুক চিরে। পরের দিন ভোরেই আমি গ্রামের লোকজনকে নিয়ে ফিরে এলাম সেই ভাঙাচোরা বাড়িতে। বাড়িটা আগের থেকে আরো জীর্ণ, প্রায় আরো ফাঁকা। জানলা দরজা হাওয়া ঠকঠক করছে। গাছের আড়াল থেকে শেয়ালের মতো কেউ যেন তাকিয়ে আছে, কিন্তু চোখে পড়ে না। সেদিন রাতে যে লম্বা লোক আমাকে